আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান তারেক লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ের মধ্যে থেকে একটা সৃজনশীল নিয়ে আমি আজকে কথা বলবো, যে সৃজনশীলটা আপনাদের বোর্ড পরীক্ষা বলেন, সকল পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এইবার যারা আপনারা এসএসসি দেবেন তাদের এই অধ্যায় থেকে প্রায় কিন্তু দুটা প্রশ্ন আসার কমন পাওয়ার মতো একটা অধ্যায়। এবং আপনাদের যেহেতু শর্ট সিলেবাস করছে, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে আমি আশা করতেছি যেহেতু গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, দুইটা প্রশ্ন আপনাদের কমন পাবেন। এবং আমি আজকে যে আলোচনাটা করব সেটার থেকে আমি 100% শিওর আপনাদের এই টাইপেরই সৃজনশীল থাকবেই। সেটা একটা হচ্ছে আমি কিন্তু দেখেন এখানে তিনটা প্রশ্ন লিখে দিছি, এই তিনটার মধ্যে থেকে আপনারা যে কোনো দুইটা প্রশ্ন কমন পাবেন, এটা আমি 100% প্রায় শিওর ইনশাআল্লাহ আপনারা কমন পাবেনই পাবেন এরকম। তো এখানে দেখেন এই যে তিনটার মধ্যে একটা গ বা ঘোড়া ঘ, এই দুইটার মধ্যে দুইটার মধ্যে এই দুইটা প্রশ্নের মধ্যে থাকবে, এই তিনটার মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর আপনারা এক কাজ করেন, এই যে আমি যেভাবে লিখছি প্রশ্নটা, এই শখটা এবং প্রশ্ন, সেটা আপনারা লেখে নেন, দরকার হলে ভিডিওটা পজ করে লেখে নেন। দেখেন আমি এই যে ছকটা আঁকাইছি, লিথিয়াম, তারপরে দিচ্ছি এক্স, তারপর ওয়াই, তারপর কি রুবিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এ বি, আবার কি সিএল। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা ছিল, পর্যায় সারণীতে এক্স এবং ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করো। এক্স এবং ওয়াই মৌলের, এই যে এক্স এবং ওয়াই মৌলের কি বলছে, অবস্থান নির্ণয় করতে বলছে। দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি, এ ও বি মৌলের আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা বলছে কি, এক্স ও ওয়াই মৌলের বা এ ও বি মৌলের পারমাণবিকের আকারের ক্রম ব্যাখ্যা করো। আকারের ক্রম ব্যাখ্যা করতে বলছে। একটা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা চায়, আর একটা কিন্তু ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আপনাদের মৌলের অবস্থানটা বের করতে বলে। এই তিনটা প্রশ্নই আপনাদের থাকে। আপনারা যদি গাইড ফলো করেন দেখবেন অন্য বিগত যে বোর্ডগুলোতে আছে এই প্রশ্নগুলাই আপনাদের কিন্তু দিয়েছে। আপনারা পর্যায় সারণীটা দয়া করে অন্ততপক্ষে 1 থেকে 30টা যে পর্যায়টা আছে এটা একটু ভালো করে মুখস্থ করেন। কিছু গ্রুপ আছে, ইম্পর্টেন্ট গ্রুপ, সেগুলো একটু মুখস্থ করেন। আর এইটার যে আমি এই চতুর্থ অধ্যায়ের মধ্যে থেকে যে ভিডিওগুলো দিয়েছি, আগের ভিডিওগুলো, সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মাত্র 5 মিনিটে কিভাবে পর্যায় সারণীটা মুখস্থ করবেন, কিভাবে গ্রুপ মুখস্থ করবেন, কিভাবে আপনাদের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবেন, আর ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, সেটার উপর আমি কিন্তু ভিডিও আপলোড করছি। সেটা যদি আপনারা দেখেন অবশ্যই এই ভিডিওটা আপনাদের আরও সহজ হবে। তারপরও আমি এই ভিডিওতে আমি আর একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এবার দেখেন প্রথম যে প্রশ্নটা আমাকে বলছে, পর্যায় সারণীতে এক্স এবং ওয়াই মৌলের অবস্থানটা নির্ণয় করো। আমার দেখেন এখানে যে এই এক্স মৌলটা আছে, এক্স মৌলটা লিথিয়াম, আমি জানি কি, আমি জানতাম কি হালি নাকি রুবি, এই দেখেন ছন্দ করে কিন্তু আমি শিখাই দিচ্ছি, সেটার লিঙ্ক আমি আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা খুব সহজভাবে কিন্তু এটা পারবেন। লি লিথিয়াম, না কি সোডিয়াম, এক্স এর জায়গায় কি হবে সোডিয়াম। সোডিয়ামের আমি পারমাণবিক সংখ্যা জানি কত, 11। আচ্ছা, না কে কি ওয়াই, তাহলে কি হবে বলেন তো, পটাশিয়ামের কত 19। আচ্ছা, এবার খুব খেয়াল করে দেন, এখন বলছে যে এক্স এবং ওয়াই মৌলের অবস্থানটা নির্ণয় করতে বলছে। আমি এটার আগে ইলেকট্রন বিন্যাসটা করে নেব, 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6 3 স্কোয়ার 3, তাহলে এখানে খুব খেয়াল করে দেন, সরি, এখানে কত হলো 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p, এখানে কত হয়েছে 2 4 6 10 আর আমার কয়টা লাগে, আর একটা লাগে, তাহলে এখানে কারণ এ 3s1। আচ্ছা, এবার আমাকে যেহেতু বলছে যে অবস্থানটা নির্ণয় করতে বলছে, তাহলে এখানে খুব খেয়াল করে দেখেন, এবার আমি যে পর্যায় এবং গ্রুপের ক্ষেত্রে বলছিলাম, যেখানে ইলেকট্রন বিন্যাসটা শেষ হবে, যে গ্রুপে বা শক্তি স্তর শেষ হবে, সেটা হচ্ছে এটার পর্যায়। এখানে কোন গ্রুপে শেষ হয়েছে, আমার 3 নাম্বার গ্রুপ, এর এটার পর্যায় হচ্ছে 3। পর্যায় কত আমাদের 3। আচ্ছা, এবার গ্রুপ নির্ণয়ের জন্য 3টা নিয়ম ছিল, কিন্তু এইখানে দেখেন এস এর পরে আর কোনো সংখ্যা আছে, এস এর পরে কিন্তু পি নাই বা ডি নেই, কোনো কিছু নেই, এস এ শেষ হয়ে গেছে, এস এর পরে আর কোনো কিছু নাই। যদি এস এর পরে শেষ হয়ে যায়, এটা হচ্ছে প্রথম নাম্বার নিয়মটা, এস এর পরে যদি শেষ হয়ে যায়, আর কোনো কিছু থাকে না, অরবিটাল যদি না থাকে, তাহলে এস এর উপরে যে কয়টা ইলেকট্রন আছে, এখন দেখেন এস এর উপরে এখানে কয়টা ইলেকট্রন আছে বলেন তো, একটা মাত্র কিন্তু ইলেকট্রন আছে। তাহলে এইখানে এই যে এটার গ্রুপ হবে কত,
যে কয়টা মানে মাথার উপরে যে কয়টা থাকবে ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ। আর এস এর উপরে এখানে মাথার উপর আছে কিন্তু 1, তাহলে মানে 3 নাম্বার পর্যায় গ্রুপ নাম্বার কত 1। একদম কিন্তু খুবই সিম্পল। এইটাই আপনারা একটু ওই যে গাইডে সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে, তারপর আমি একটু মুখ দিয়ে আপনাদের বলে দেবো, আপনারা বানায় লিখতে পারবেন, একদম কিন্তু সিম্পল। আচ্ছা এবার দেখেন ওয়াই মৌলটা কি পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কি আমি ইলেকট্রন বিন্যাসটা আগে করে নিচ্ছি 1 স্কয়ার 2 স্কয়ার 2p6 3 স্কয়ার 3p6। আচ্ছা এবার দেখেন পটাশিয়াম কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এখানে 3p6, এবার আমি কিন্তু 3d1 দিতে পারবো না, আমার কিন্তু এখানে 18টা হয়েছে কিন্তু 3d1 দিতে পারবো না, কারণ কি এটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। সেটারও ব্যাখ্যা আমি কিন্তু তৃতীয় অধ্যায়ের ব্যাখ্যা এটা আমি দিয়ে দিছি কিভাবে, খুব সুন্দরভাবে বলে দিছি n+l এর মানের উপর সেটা নির্ভরশীল কিভাবে, সেটা সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা এবার দেখেন 4s1, এখানে আমার কোন ঘরে আমার ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়েছে 4 নাম্বার ঘরে কিন্তু, তাহলে এটার পর্যায় হচ্ছে আমার দেখেন এটার পর্যায় কত আমার 4। আচ্ছা এবার দেখেন এখানে কিন্তু গ্রুপও তাও একই হচ্ছে, গ্রুপও কি একই হচ্ছে, যেহেতু আমার এস এর পরে আর কোনো কিছু নাই, এস এর আগে কি আছে সেটা আমার এখানে দেখার বিষয় নাই, এস এর পরে আর কোনো কিন্তু কিছু নাই, এটার গ্রুপও কিন্তু আমার 1 হচ্ছে, এইটার গ্রুপ এবং এর গ্রুপ কি একদম সেম, খুবই কিন্তু সিম্পল একটা জিনিস। আচ্ছা এখান থেকে যদি আপনাদের যে কোনো এ মৌলের অবস্থানটা বের করতে বলতো তাহলে সেটা কিভাবে বের করতেন, আমি জানি কি নাহিদা মেঘলা আলী শিহাব পার্কে, মানে এর এখানে কি হতো পি মানে ফসফরাস, পার্কের শরবত মানে এস থেকে সালফার, তো এখানে এর জায়গায় পি হতো, তো একইভাবে আপনারা ইলেকট্রন বিন্যাস করতেন এবং দেখায় দিতেন কোনটা পর্যায় কোনটা গ্রুপ। আচ্ছা এখন এইটা আপনারা কিভাবে মানে সুন্দর ভাষায় লিখবেন, তো লিখবেন যে উপরোক্ত এক্স এবং ওয়াই মৌলতে আগে নামগুলা লিখবেন যে সোডিয়াম এবং পটাশিয়াম হবে। আচ্ছা সোডিয়াম এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখাবেন, দেখানোর পরে এটা কোন এবং পর্যায় সেটা আগে বের করবেন, যে অত নাম্বার পর্যায়ে আছে, তারপর হচ্ছে গ্রুপ লিখবেন, তো অত নাম্বার কীভাবে গ্রুপ আছে সেটা বের করে দেবেন। একইভাবে ওই যে ওয়াইয়ের মৌলের ক্ষেত্রে এই একদম সিম্পল, দেখবেন এই রসায়ন হচ্ছে গণিতের মতো, যদি আপনি পারেন অল্প লিখলেও কিন্তু আপনার ফুল মার্ক দেবে। আচ্ছা এবার দেখেন আমার যেহেতু 1 নম্বর প্রশ্নটা সলভ আমি করে দিলাম, 2 নম্বর কোশ্চেনটা দেখেন কি বলছে, এ ও বি মৌলের আয়নীকরণ শক্তির তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রন আসক্তি এটার ক্রম বা আকার ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা আমি জানি কি আয়নীকরণ শক্তি এবং তড়িৎ-ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি এগুলা কার উপর নির্ভর করে বলেন তো, এটা হচ্ছে পর্যায় সারণীর উপর নির্ভরশীল। আচ্ছা পর্যায় সারণীর উপর কিভাবে, যে মৌলের যদি বামের থেকে মৌলটা কি বাম, এটা কি আমার বাম থেকে যদি আমার ডান দিকে মানে যায় তাহলে কি হয়, পর্যায় সারণীর বাম থেকে যদি ডানে যান তাহলে কিন্তু আকার কি হয়, পারমাণবিক আকার কি করতে থাকে, কমতে থাকে, মানে কি বাম দিকের আকার বেশি ডান দিকের আকার কি কম, পারমাণবিক আকার কম। আচ্ছা এটা আমি জানতাম, এবং পারমাণবিক আকার যার যত কম হবে তার ইলেকট্রন তার আয়নীকরণ শক্তি তড়িৎ-ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি এই তিনটা কিন্তু বেশি হবে। এটা নিয়েও কিন্তু ভিডিও করছি, আপনারা দেখে নিন খুব সহজভাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, মাত্র 5 মিনিটের ভিডিও মনে হয় ওইটা। এই যে বলতেছি কি বামের মৌলগুলার আকার বেশি ডানের মৌলগুলার আকার কি কম, বামের মৌলগুলা পারমাণবিক আকার বেশি ডানের মৌলগুলার পারমাণবিক আকার কম। আচ্ছা পারমাণবিক আকার যদি কম হবে, যার কম হবে তার ওই তিনটা বেশি, কোন তিনটা, এই আয়নীকরণ শক্তি তড়িৎ-ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি, আর যার বেশি আকার বেশি তার হচ্ছে এই তিনটাই কম, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এখানে লিখবেন এ মৌলটা আমার কি আছে বলেন তো, এ মৌল ওই যে নাহিদা মেঘলা আলী শিহাব পার্কে শরবত কিনলো, মানে পার্কে মানে কি পি আর শরবত এস। আচ্ছা পি হচ্ছে কি আমার ফসফরাস। আচ্ছা এখানে কি এ হচ্ছে তাহলে আমার পি। আচ্ছা আর হচ্ছে বি মৌলটা আমার কি বলেন তো, বি মৌলটা হচ্ছে সালফার। আচ্ছা এখন পি এবং সালফার এখানে দেখেন কে আগে আছে, পি আগে আছে আর এস কি পরে আছে, এর মানে অবশ্যই পি হচ্ছে বামে আছে আর এস হচ্ছে কি ডানের দিকে আছে। আচ্ছা এই ক্ষেত্রে এই পি মৌলটার তিনটারই আকার কি হবে কম হবে, মানে আয়নীকরণ শক্তি তারপরে তড়িৎ-ঋণাত্মকতা আমি সংক্ষিপ্ত করে লিখতেছি আপনি একটু বুঝে নিন, আর ইলেকট্রন আসক্তি এই তিনটারই কি হবে এগুলা কম হবে। কেন কম হবে, কারণ এটার পারমাণবিক আকার বেশি।
আচ্ছা, আর এইটারই এই তিনটাই কি হবে, বেশি হবে বা বড় হবে। ঠিক আছে, আকার কি বেশি বা বড় হবে, কারণ কি এটা হচ্ছে আকার, পারমাণবিক আকার কি সবচাইতে কম। একদম কিন্তু খুবই সিম্পল একটা জিনিস। বামের দিকে পারমাণবিক আকার কি বড় থাকে, যদি আকার বড় হয় তাহলে কি এই তিনটা জিনিসই কি আমার কম, আর ডানের দিকে আকার কি হয় কম হয়, যদি কম হয় তাহলে এই তিনটা জিনিসই কি বেশি। মনে করেন উল্টা জিনিসটা, এটাই সুন্দর করে একটু ব্যাখ্যা করে দিলে পরে আপনাদের হয়ে যাবে। যে আমরা জানি যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কি করে কমতে থাকে, যেহেতু ফসফরাস কি আছে বামের দিকের অবস্থান, ঠিক আছে, সালফারের বামের দিকে অবস্থান, এর জন্য কি ফসফরাসের পারমাণবিক আকার কি বেশি, তারপরে কি সালফারের, ঠিক আছে, যেহেতু ফসফরাসের পারমাণবিক আকার বেশি, তাই এটাও আমরা জানি যে আয়নীকরণে এই তিনটা কি তাহলে কম হবে। তো একইভাবে সুন্দর করে একটু ব্যাখ্যা করে দিলেই আপনাদের হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখেন, আচ্ছা এবার আমি তো দেখলাম এ এবং বি, আমার প্রশ্ন যদি থাকতো এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যে খুব খেয়াল করে দেখেন, এটা আমি যেহেতু লিখি নাই আমি একটু বলে দিচ্ছি। এক্স এবং ওয়াই মৌলের যদি এই তিনটা চাইতো যে আয়নীকরণ শক্তি কার বেশি কার কম, এক্স কি আমার সোডিয়াম, আর এটা কি ওয়াইতে কি পটাশিয়াম। আচ্ছা, এবার খুব খেয়াল করে দেখেন, এবার আমি তো জানতাম বাম থেকে ডানে গেলে কি আকার কমতে থাকে, কিন্তু এবার উপর থেকে নিচের দিকে যত যাবেন, উপর থেকে কি বাম থেকে ডানে গেলে কিন্তু আকার কমতে থাকে। আচ্ছা, উপর থেকে নিচ দিকে গেলে কি আকার আমার বাড়তে থাকে, উপর থেকে নিচ দিকে গেলে কি পারমাণবিক আকার বাড়তে থাকে। এর মানে কি এক্স মৌল হচ্ছে সোডিয়ামের চেয়ে কি পটাশিয়ামের আকার কি বড়, পারমাণবিক আকার কি বড়, তাহলে এটা হবে কম আর এটা হবে কি বেশি। সোডিয়ামের আয়নীকরণ শক্তি তড়িৎ ইলেকট্রন আসক্তি কি হবে বেশি হবে, আর পটাশিয়ামের কি আয়নীকরণ শক্তি তড়িৎ ইলেকট্রন আসক্তি কি হবে কম হবে। কেন কম হবে বলতে পারবেন? কারণ হচ্ছে আমরা জানি কি উপর থেকে পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যত যাওয়া হবে তত কি আমার পারমাণবিক আকার বাড়তে থাকবে। যদি পারমাণবিক আকার বাড়ে তাহলে এই তিনটা জিনিসই কম, আর পারমাণবিক আকার কমলে পরে ওই তিনটা জিনিসই বেশি। যেহেতু সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আপনার পারমাণবিক আকার বড়, এর জন্য আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তড়িৎ কম। ঠিক আছে, একদম কিন্তু সিম্পল। যদি একটু মনোযোগ দেন, এই অধ্যায়টা একটু উলট পালট, মানে এপিট ওপিট উল্টাপাল্টা, মাথায় একটু যদি ঠান্ডা মাথায় ক্যাচ করে ধরতে পারেন তাহলে কিন্তু পারবেন। খুব সিম্পল একটা অধ্যায় এটা। আচ্ছা, এবার দেখেন 3 নাম্বার কি বলছে, এক্স ও ওয়াই এবং এ ও বি মৌলের পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো। দেখেন এই যে ক্রমটা ব্যাখ্যা করতে বলছে, আমি একটু মুছে দিলাম, একটু মনে রাখবেন এক্স এবং ওয়াই এ ও বি পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করতে বলছে। এটা বেশিরভাগ কিন্তু ঘোড়া গ বা গরু গতে থাকে আপনাদের, এটাও আমি একটু মুছে দিলাম। এই ক্রম ব্যাখ্যা করার জন্য খুব খেয়াল করে দেখবেন, আমি জানি কি প্রথমটাই আমি ধরে নিলাম এক্স মৌলতে আমার কি আছে সোডিয়াম, এবং ওয়াই মৌলটা কি আছে আমার পটাশিয়াম, আর এ মৌলতে কি আমার ফসফরাস, আর বি মৌলতে কি আছে আমার সালফার। ঠিক আছে, আচ্ছা এবার কার ক্রম মানে বেশি কার কম এটাই তো বলছে, তাই তো? আচ্ছা এবার দেখেন সোডিয়ামের, আমি জানি কি সোডিয়াম হচ্ছে কি উপরের দিকে, মানে এটার কি আকার কি আমাদের পারমাণবিক আকার কি কম, আর পটাশিয়ামের পারমাণবিক আকার কি বেশি। কেন বেশি এটা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা কেন বেশি খুব খেয়াল করে দেখবেন, সোডিয়ামের আমি জানি কত 11, সোডিয়ামের কত জানি 19, কিন্তু এটাকে যদি আপনি ইলেকট্রন বিন্যাস করতে যান তাহলে কিন্তু 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6 3 1। আচ্ছা, আর এটার ইলেকট্রন বিন্যাস কি 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6 3 স্কোয়ার 3p6 এবং 4s1। খুব খেয়াল করে দেখবেন। এবার সোডিয়ামের ক্ষেত্রে আমার 3 নাম্বার ঘরে 3 নাম্বার কক্ষপথ মানে শক্তি স্তর 3 পর্যন্ত যায় কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে যায় কিন্তু 4 নম্বর শক্তি স্তর, মানে শক্তি স্তর একটা বাড়ছে। শক্তি স্তর কি করছে একটা বাড়ছে। এই শক্তি স্তর বাড়ার কারণে নিচের দিকের যে পর্যায় সারণীর নিচের দিকে মৌলগুলার আকার কি হবে বড় হবে, নিচের দিকের মৌলগুলার কি আকার বড় হবে, যেহেতু এটা শক্তি স্তর কি করছে বাড়ছে। ঠিক আছে, এটার মধ্যে ইলেকট্রন আকর্ষণ নিউক্লিয়াস থেকে ইলেকট্রন আসক্তি নাকি কম। ঠিক
ঠিক আছে, খুব খেয়াল করে দেখবেন, যেহেতু আমাদের এটার শক্তি স্তর বাড়ছে, এর জন্য কি এটার আকার কি, পারমাণবিক আকার কি বেশি। আচ্ছা, এবার দেখেন খুব খেয়াল করে, ফসফরাসের আমি জানি কত, সিলিকন নাহিদা 13, 14, 15, ফসফরাসের আমি জানি কত 15, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p 6 3 স্কোয়ার, তাহলে কত হলো 10, 3টা দিলে আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার সালফারে কত দেখলাম আমি 16, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p 6 3 স্কোয়ার 3p4, তাহলে হইলো না 10, 10 আর 2 12 আর 3 15, 10, হ্যাঁ। আচ্ছা, এবার খুব খেয়াল কথা, এবার দেখেন প্রত্যেকটা করতে 3 নাম্বার স্তরেই কি হচ্ছে আমাদের শেষ হয়ে গেছে, প্রত্যেকটা কি আমার 3 নাম্বার স্তরেই কিন্তু আমার শক্তি স্তরে কি আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো শেষ হয়ে যাচ্ছে। খুব খেয়াল করে এবার দেখবেন, আমি জানি কি নিউক্লিয়াসের ভিতরে পরমাণুতে কি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে প্রোটন, আর বাইরে কি থাকে ইলেকট্রন। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং বাইরে কি থাকে ইলেকট্রন। প্রোটন এবং ইলেকট্রন কি পরস্পর আকর্ষণ করতেছে। আচ্ছা, এইখানে শক্তি স্তর কিন্তু বাড়ে নাই, কিন্তু আমার ইলেকট্রন সংখ্যা বাড়ছে। শক্তি স্তর বাড়ে নাই, ইলেকট্রন সংখ্যা কিন্তু ঠিকই বাড়ছে। আর এই যে এটার ভিতরে যে আকর্ষণটা, তখন কি তারা পরস্পরকে খুব জোরে আকর্ষণ করতে চায়। এই আকর্ষণ শক্তি বেশি হওয়ার কারণে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে চলে আসে, ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের কাছে চলে আসে। এর জন্যই এটার পারমাণবিক আকার কি করতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। যদি আকর্ষণ বেশি হয় তাহলে জিনিসটা আস্তে আস্তে কাছে চলে আসতেছে, এর জন্য আকার কি কম। যেহেতু এখানে কিন্তু আমার দেখেন শক্তি স্তর কিন্তু বাড়ে নাই, শক্তি স্তর 3 ঘরে শেষ। আর এইটার যে ব্যাখ্যা দিলাম ওটা কিন্তু শক্তি স্তর বাড়ছিল, শক্তি স্তর কিন্তু এখানে বাড়ে নাই। শক্তি স্তর যেহেতু বাড়ে নাই, ইলেকট্রনের আকর্ষণ কিন্তু তখন আরও বেশি হয়ে যাচ্ছিল। এর জন্য কিন্তু আমাদের এই যত ডানের দিকে যাবেন ততগুলা কি আমাদের মৌলগুলা কি হইতে থাকবে, আকার ছোট হইতে থাকবে। ব্যাখ্যা বুঝতে পারছেন? তো আশা করি ভালো করে বুঝতে পারছেন। তারপরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার, সেটা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, এরকম নিত্য নতুন ভিডিও যাতে আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। খুব কমন যেগুলো প্রশ্নগুলো আছে সেটা জানি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি খুব সহজভাবে এবং সাবলীলভাবে, আপনারা যাতে বুঝতে পারেন। আর যে কোনো পরামর্শ আপনারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যে কোনো সমস্যা, যে কোনো যদি এই অধ্যায়টা না বুঝতে পারেন, আরও আমি দরকার আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, যে কোনো পরামর্শ আপনারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।